আসসালামু আলাইকুম। সকাল ৭টা। আজ শনিবার ৮ই জ্যৈষ্ঠ ৯ই শাওয়াল ২২শে মে। বাংলাদেশ বেতার খবর পড়ছি শিরিন শিলা। শুরুতেই শিরোনাম। সুশাসনের স্বার্থে অপরাধী যেই হোক না কেন তাকে আইনের আওতায় আনা হচ্ছে, হুঁশিয়ারি আওয়ামী লীগ সাধারণ সম্পাদকের। দেশে করোনা ভাইরাসে আরও ২৬ জনের মৃত্যুতে এ পর্যন্ত মোট প্রাণহানির সংখ্যা দাঁড়াল ১২,৩১০। করোনা ভাইরাস বিস্তার ঘটায় কক্সবাজারে রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পগুলোতে লকডাউন ঘোষণা করেছে সরকার। দরিদ্র দুস্থদের জীবিকার সুযোগ বৃদ্ধিতে সাহায্য করার জন্য বাংলাদেশে $৬০ কোটি অনুমোদন করল বিশ্বব্যাংক। আইএলওর কোভিড-19 বিষয়ক টেকনিক্যাল কমিটির সভাপতি নির্বাচিত হয়েছে বাংলাদেশ। জলবায়ু পরিবর্তন সীমিত করতে সহায়তার জন্য আরও উল্লেখযোগ্য পদক্ষেপ গ্রহণ করল G7 দেশগুলো। এবং আগামীকাল ঢাকায় ৩ ম্যাচ ওডিআই সিরিজের প্রথমটিতে মুখোমুখি হচ্ছে স্বাগতিক বাংলাদেশ ও শ্রীলঙ্কা। নিজে সচেতন হন, করোনা সংক্রমণ রোধ করুন। ঘরের বাইরে সবসময় মাস্ক পরিধান করুন। সাবান পানি দিয়ে ঘন ঘন হাত ধুয়ে ফেলুন অথবা হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করুন। সামাজিক দূরত্ব মেনে চলুন। জরুরি প্রয়োজন ছাড়া বাইরে না গিয়ে ঘরেই থাকুন। মনে রাখবেন, স্বাস্থ্যবিধি মেনে চলাই করোনা মহামারী থেকে মুক্তির একমাত্র উপায়। এবারে বিস্তারিত। সুশাসনের স্বার্থে অপরাধী যেই হোক তাকে আইনের আওতায় আনা হচ্ছে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি গতকাল ঢাকায় তাঁর সরকারি বাসভবনে এক প্রেস ব্রিফিংয়ে একথা বলেন। ওবায়দুল কাদের বলেন, শেখ হাসিনার সরকার কোনো দুর্নীতি প্রশ্রয় দেয় না, এমনকি দুর্নীতি ও অপকর্মের বিরুদ্ধে সরকার নিজ দলেরও কাউকে ছাড় দিচ্ছে না। দুর্নীতি ও অনিয়মের বিরুদ্ধে সরকারের অবস্থান অত্যন্ত কঠোর ও সুস্পষ্ট বলে পুনর্ব্যক্ত করেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক। তিনি বলেন, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রায়শই সরকারের বিরুদ্ধে আন্দোলনের কথা বলেন, কিন্তু বিএনপির আন্দোলনের ডাকে জনগণের আর সাড়া নেই। মির্জা ফখরুল ইসলামের এক মন্তব্যের জবাবে ওবায়দুল কাদের বলেন, সাম্প্রতিককালের প্রায় সব নির্বাচনে আওয়ামী লীগের নিরঙ্কুশ বিজয়ী প্রমাণ করে এদেশের মানুষ শেখ হাসিনা সরকারের উন্নয়ন ও অর্জনের সাথে আছে। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আরও বলেন, বিএনপি মহাসচিব বলেছেন আওয়ামী লীগ সরকারের কাছে জনগণ নেই এবং আমরা নাকি জনগণের পাশেও নেই। মির্জা ফখরুল সাহেবকে বলতে চাই, বাংলাদেশ আওয়ামী লীগের শেকড় এদেশের মাটি ও মানুষের অনেক গভীরে। প্রতিটি দুর্যোগ দুর্বিপাকে বাংলাদেশ আওয়ামী লীগই সর্বপ্রথম মানুষের পাশে দাঁড়ায়। শেখ হাসিনা সরকার জনগণের সরকার। জনগণের সমর্থন নিয়ে বর্তমান প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। আমরা আগেও বলেছি, আবারও বলছি, শেখ হাসিনা সরকার কোনো দুর্নীতিকে প্রশ্রয় দেয় না। দুর্নীতি ও অনিয়মের বিরুদ্ধে সরকারের অবস্থান অত্যন্ত কঠোর ও স্পষ্ট। দুর্নীতি অপকর্মের ব্যাপারে সরকার নিজের দলের লোককেও কখনো ছাড় দেয়নি এবং যে মহল থেকে দুর্নীতি হোক না কেন, যে কেউ দুর্নীতি অনিয়মের সাথে জড়িত থাকুক, সেটাও আইনের আওতায় অবশ্যই নিয়ে আসতে হবে সুশাসনের স্বার্থে। পররাষ্ট্রমন্ত্রী ড এ.কে আব্দুল মোমেন উন্নয়নশীল দেশসমূহে বিপুল সংখ্যক অ্যাস্ট্রাজেনেকা টিকা ডোজ বিতরণের ঘোষণা দেওয়ার জন্য মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনকে ধন্যবাদ জানিয়েছেন। তিনি গতকাল ঢাকায় সিএনএনের সঙ্গে এক সরাসরি সাক্ষাৎকারে আলাপকালে একথা বলেন। পররাষ্ট্রমন্ত্রী বলেন, যুক্তরাষ্ট্রের এই ঘোষণার কথা শুনে ঢাকা সন্তুষ্ট। যুক্তরাষ্ট্র বিভিন্ন দেশে প্রায় ৮ কোটি ডোজ টিকা পাঠানোর যে পরিকল্পনা নিয়েছে তার একটি অংশ বাংলাদেশে পাঠানোর জন্য তিনি ওয়াশিংটন ডিসিকে অনুরোধ জানান। সিএনএনের এক প্রশ্নের উত্তরে পররাষ্ট্রমন্ত্রী বলেন, বাংলাদেশ রোহিঙ্গা অস্থায়ী শিবিরে কঠোর প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ করায় সেখানে কোভিডে মৃত্যু এবং সংক্রমণের সংখ্যা অনেক কম। তিনি আরও বলেন, বাংলাদেশ সরকার জোরপূর্বক বিতাড়িত রোহিঙ্গাদেরও করোনা টিকা দিতে চায়। প্রথম আলো সাংবাদিক রোজিনা ইসলামের গ্রেফতার প্রসঙ্গে এক প্রশ্নের উত্তরে ড মোমেন রোজিনা ন্যায্য ব্যবহার ও ন্যায় বিচার পাবেন বলে আশ্বাস দেন।
দেশে করোনা ভাইরাসে আরও ২৬ জন মারা যাওয়ায় এ পর্যন্ত মোট মৃতের সংখ্যা ১২,৩১০ জনে দাঁড়িয়েছে। গতকাল ঢাকায় স্বাস্থ্য অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। এতে বলা হয়, ২৪ ঘণ্টায় ১৮,২৯৪টি নমুনা পরীক্ষা করে ১,৫০৪ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। এই নিয়ে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৭,৮৬,৬৯৮। দেশের ৪৮২টি অনুমোদিত মেডিকেল ল্যাবে এসব নমুনা পরীক্ষা করা হয়। করোনা মহামারীর প্রাদুর্ভাব বাড়তে থাকায় সরকার নমুনার পরীক্ষাগারও বৃদ্ধি করেছে। স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক জানান, আজ করোনা শনাক্তের হার ৮.22% দাঁড়িয়েছে, যা গতকাল ছিল ৭.50%। শনাক্তের তুলনায় এ পর্যন্ত মৃত্যুর সংখ্যা কম। মৃত্যুর হার ১.56% অপরিবর্তিত রয়েছে। আরোগ্য লাভের হার বৃদ্ধি পেয়েছে ৯২.৬৭%। বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, এ সময় ১,৫২৯ জন সুস্থ হয়। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ৭,২৯,০৩৯ জন। সরকার করোনা ভাইরাস সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় কক্সবাজার রোহিঙ্গা ক্যাম্পে লকডাউন ঘোষণা করেছে। শরণার্থী, ত্রাণ এবং প্রত্যাবাসন বিষয়ক অতিরিক্ত কমিশনার শামসুল দৌজা বলেন, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উখিয়া ও টেকনাফ ক্যাম্পে গতকাল থেকে বিধিনিষেধ আরোপ করা হয়েছে। এই লকডাউন চলাকালে শরণার্থী ক্যাম্পের ভিতরে বা বাইরে কেউ যাতায়াত করতে পারবে না। স্থানীয় বিদেশি সহায়তা সংস্থাগুলোকে জরুরি কাজে ক্যাম্পগুলোতে তাদের কর্মকাণ্ড সীমিত করার নির্দেশ দেওয়া হয়েছে। কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পগুলোতে সম্প্রতি সংক্রমণের দ্বিতীয় ঢেউ আঘাত হেনেছে এবং সংক্রমণের হার বৃদ্ধি পাচ্ছে। শরণার্থী ক্যাম্প প্রশাসন এবং স্থানীয় বিদেশি সহায়তা সংস্থাগুলোকে বিধিনিষেধ বিষয়ে অবহিত করেছে কর্তৃপক্ষ। খাদ্য ও স্বাস্থ্যসেবা সংক্রান্ত কর্মকাণ্ড লকডাউনের আওতামুক্ত থাকবে। রাজধানীর হাসপাতালগুলোতে আবারও বাড়তে শুরু করেছে করোনা রোগীর চাপ। ঈদে লকডাউন না মেনে ঘরমুখো মানুষের বেপরোয়া চলাচলকে পুনরায় সংক্রমণ বৃদ্ধির প্রধান কারণ হিসেবে দেখছেন চিকিৎসকরা। এসব হাসপাতালে কোভিড-১৯ পজিটিভ ইউনিটে বেড খালি থাকলেও আইসোলেশন সেন্টারগুলো এখন পরিপূর্ণ। এদিকে যশোরসহ দেশের বিভিন্ন স্থানে করোনা ভাইরাসের ভারতীয় ভ্যারিয়েন্ট শনাক্ত হয় শঙ্কিত বিশেষজ্ঞরা। তারা বলেছেন, এই ভ্যারিয়েন্টের বিস্তার ও সংক্রমণ ঠেকাতে না পারলে দেশে ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি হতে পারে। তাই জনগণকে কঠোরভাবে স্বাস্থ্যবিধি মেনে চলার পাশাপাশি শারীরিক দূরত্ব বজায় রাখার আহ্বান বিশেষজ্ঞদের। চীন উপহার হিসেবে দ্বিতীয় ব্যাচে বাংলাদেশকে আরও ৬ লাখ কোভিড-১৯ টিকার ডোজ সরবরাহের সিদ্ধান্ত নিয়েছে। ঢাকায় চীনা দূতাবাসের একজন মুখপাত্র গণমাধ্যমকে জানিয়েছেন, বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড এ.কে আব্দুল মোমেনের অনুরোধে চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াংয়ে গতকাল বিকেলে দুই পররাষ্ট্রমন্ত্রী টেলিফোনে আলাপকালে এই ঘোষণা দেন। তিনি বলেন, প্রথম ব্যাচ টিকা পৌঁছার মাত্র ৯ দিন পর দ্বিতীয় ব্যাচ টিকার ডোজ প্রদানের ঘোষণার মধ্য দিয়ে দুদেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের প্রতি চীন যে ব্যাপক গুরুত্ব দিয়ে থাকে তার প্রতিফলন ঘটেছে। মুখপাত্র বলেন, ঢাকায় চীনা মিশন মনে করে উপহার হিসেবে সে দেশের টিকার দ্বিতীয় ব্যাচ পৌঁছলে অবশ্যই তা এই মহামারী প্রতিরোধে বাংলাদেশের সরকার ও জনগণকে সহায়তা করবে। এর আগে গত ১২ই মে চীন বাংলাদেশকে উপহার হিসেবে তাদের ৫ লাখ ডোজ সিনোফার্ম কোভিড-১৯ টিকা হস্তান্তর করেছে। ভারতের সেরাম ইনস্টিটিউট থেকে করোনার দ্বিতীয় ডোজের ১৬ লাখ টিকা আনতে জোর চেষ্টা চালাচ্ছে সরকার। এছাড়াও চীন ও রাশিয়া থেকে টিকা আনার বিষয় দ্রুতই অগ্রগতি হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের অন্যতম মুখপাত্র ড রোবেদ আমিন। বিস্তারিত শুনুন প্রতিবেদনে। সরকারের সময়োচিত পদক্ষেপের কারণে বিশ্বের অনেক উন্নত দেশের তুলনায় আগেভাগেই মহামারী করোনা ভাইরাসের টিকা কার্যক্রম শুরু করে বাংলাদেশ। অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকার টিকা ভারতের সেরাম ইনস্টিটিউট থেকে কিনে নেওয়া হয়। তবে ভারতে করোনা পরিস্থিতি ভয়াবহ রূপ নেয় চুক্তির সব টিকা পাওয়ার ক্ষেত্রে অনিশ্চয়তা তৈরি হলেও জোর চেষ্টা চালাচ্ছে সরকার। চুক্তির সব টিকা পেতে সম্প্রতি ভারতের পররাষ্ট্রমন্ত্রীর সাথে টেলিফোনে কথা বলেছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী এ.কে আব্দুল মোমেন। বাংলাদেশ বেতারকে দেওয়া সাক্ষাৎকারে স্বাস্থ্য অধিদপ্তরের অন্যতম মুখপাত্র ড রোবেদ আমিন জানান, মিনিস্ট্রি তো ট্রাই করতেছেই বিভিন্ন সময় বিভিন্ন যোগাযোগ। আমরা সবসময় আশাবাদী হচ্ছেন এখন মাল্টিপল সাইডে চিন্তা ভাবনা আর কি। সুতরাং জুন জুলাই দিকে হয়তো টিকার সমস্যাটা সমাধান একটা ভালো মতো হবে বলে মনে হয়। এদিকে বড় ধরনের অগ্রগতি হয়েছে চীনের সিনোভ্যাক টিকা পাওয়ার ক্ষেত্রেও।
আগামী মাসের মধ্যে চীন ও রাশিয়ার টিকার বড় ধরনের চালান আসবে বলেও জানান স্বাস্থ্য অধিদপ্তরের অন্যতম মুখপাত্র ডাক্তার রোবেদ আমিন। চীনেরটা হচ্ছে এটা অনেক অ্যাডভান্স হয়েছে, যেটা ওরা উপহারগুলো ছাড়াও ওরা আমাদের এখানে একটা ফার্ম দিয়ে আমাদেরকে টিকা দিবে, এটা একটা মোটামুটি ভালো কথাবার্তা হয়েছে। টিকার জন্য আমাদের এখানে প্রোডাকশনের জন্য ওরা আমাদের সাথে কোঅপারেট করতে রাজি। আর এটা ছাড়া আমাদের এখানে এক্সিস্টিং কোন টেকনোলজি ইউজ করে টিকা পাওয়া যায় কিনা এই ধরনের চিন্তা ভাবনা হচ্ছে। এছাড়াও আগামী 2রা জুন কোভ্যাক্সের উদ্যোগে 1,06,000 ডোজ ফাইজারের টিকা বাংলাদেশে আসবে বলে আশা জানিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়। শোভন ইসলাম, বাংলাদেশ বেতার। বিশ্বব্যাংক 17,50,000-এরও বেশি দরিদ্র ও দুস্থ মানুষকে কর্মসংস্থান ও জীবিকা নির্বাহের সুযোগ বৃদ্ধি করতে এবং কোভিড-19 মহামারীর মতো ভবিষ্যতে যে কোনো বিপর্যয়ের বিরুদ্ধে তাদের সহনশীলতা গড়ে তুলতে বাংলাদেশের 2টি প্রকল্পের জন্য $60 কোটি অনুমোদন করেছে। গতকাল প্রকাশিত বিশ্বব্যাংকের বিবৃতিতে বলা হয়, প্রকল্পগুলো যুব সমাজ, নারী, সুবিধাবঞ্চিত গ্রুপ ও বিদেশ প্রত্যাগত অভিবাসী শ্রমিকদের জন্য নেওয়া হয়েছে। বাংলাদেশে বিশ্বব্যাংকের কান্ট্রি ডিরেক্টর বলেছেন, কোভিড-19 মহামারী দেশের হাজার হাজার মানুষের জীবনযাত্রা, বিশেষ করে নারী শ্রমিক, যুব শ্রেণী ও বিদেশ প্রত্যাগত কর্মীদের ক্ষতিগ্রস্ত করেছে। প্রকল্প দুটি গ্রামীণ দরিদ্র লোকদের ক্ষমতায়ন ও সমন্বয় করতে, ভবিষ্যতে চাকরির বাজারের জন্য তাদের প্রস্তুত করতে এবং বিশেষ করে নারী ও সুবিধা বঞ্চিত গ্রুপগুলোর উদ্যোক্তা হতে সাহায্য করবে। সম্প্রতি আন্তর্জাতিক শ্রম সংস্থা ILOর সদস্য রাষ্ট্রগুলোর আলোচনার মাধ্যমে প্রণীত কোভিড-19 সম্পর্কিত খসড়া দলিল নিয়ে আলোচনা চালিয়ে যেতে বাংলাদেশকে ILOর টেকনিক্যাল কমিটির সভাপতি নির্বাচিত করা হয়েছে। আগামী মাসে 3 থেকে 19 তারিখ পর্যন্ত ভার্চুয়ালি অনুষ্ঠিতব্য 109তম আন্তর্জাতিক শ্রম সম্মেলন ILCতে এই দলিল গৃহীত হবে। এশিয়া প্যাসিফিক গ্রুপের প্রতিনিধি হিসেবে দলিলটির খসড়া প্রণয়নে বাংলাদেশ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। কোভিড-19 সম্পর্কিত খসড়া দলিল নিয়ে মতামত এবং সম্মতির জন্য আসন্ন ILCর আগেই চূড়ান্ত দফা আলোচনা অনুষ্ঠিত হবে। খবর প্রচারিত হচ্ছে বাংলাদেশ বেতার থেকে। বাংলাদেশ বেতারের সকাল 7টার সংবাদ আরও শুনতে পাবেন আমাদের ওয়েবসাইট betar.gov.bt-তে। এছাড়াও শুনতে পাচ্ছেন বার্তা বিভাগের ফেসবুক পেজ facebook.com/বাংলাদেশ বেতার নিউজ এবং ইউটিউব চ্যানেলে। বাঙালি বীরের জাতি, 1971 সালে আমরা শত্রুর মোকাবেলা করে বিজয়ী হয়েছি। করোনা ভাইরাস মোকাবেলাও একটা যুদ্ধ। আমরা সকলের প্রচেষ্টা এই যুদ্ধে জয়ী হব ইনশাআল্লাহ। খবরের বাকি অংশ পড়ছে শামসুজ্জোহা। ফিলিস্তিনি জনগণের জন্য বাংলাদেশ সরকারের অবস্থানকে পৃথিবীতে বিরল বলে মন্তব্য করেছেন বাংলাদেশে নিযুক্ত ফিলিস্তিনি রাষ্ট্রদূত ইউসুফ এস ওয়াই রামাদান। ফিলিস্তিনিদের পক্ষে বাংলাদেশের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জোরালো ভূমিকার কথা স্মরণ করে তিনি আরও বলেন, তাঁরই কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনাও সেই পথ অনুসরণ করে ফিলিস্তিনিদের পক্ষে জোর সমর্থন ও সহযোগিতা প্রদান করে যাচ্ছেন। বাংলাদেশ বেতারকে দেওয়া এক সাক্ষাৎকারে রাষ্ট্রদূত রামাদান এজন্য বাংলাদেশের জনগণ এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি গভীর কৃতজ্ঞতা জানান। বিস্তারিত শুনুন প্রতিবেদনে। পবিত্র রমজান মাসে গাজায় ইসরায়েলিদের বিমান, ক্ষেপণাস্ত্র ও স্থলভাগের নারকীয় হামলায় শতাধিক নারী ও শিশুসহ প্রায় 250 নিরীহ ফিলিস্তিনি নিহত এবং কয়েক হাজার আহত হন। বিমান হামলা চালিয়ে নেতানিয়াহুর ইসরায়েল গুঁড়িয়ে দেয় ফিলিস্তিনিদের শত শত বাড়িঘর। এতে ব্যাপক মানবিক বিপর্যয় সৃষ্টি হয় দেশটিতে। ফিলিস্তিনিদের ওপর নির্মমতায় ব্যথিত বাংলাদেশের মানুষ সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে দেশটির প্রতি। প্রতিদিনই অসংখ্য মানুষ ফিলিস্তিনি দূতাবাসে গিয়ে কিংবা বিভিন্ন মাধ্যমে সহায়তা প্রদান করছেন। একজন মুসলমান হিসেবে আসলে দায়িত্ব আমাদের যে অন্য মুসলমানকে সাহায্য করা, তাদের পাশে এই সময় দাঁড়ানো। ফিলিস্তিনি ভাইদের পাশে কত বাচ্চা কাচ্চা মারা যাচ্ছে, তাদের পাশে থেকে যাতে সহায়তা করতে পারি মুসলিম কান্ট্রি হিসেবে, এজন্য আর কি ডোনেশন করলাম। ফিলিস্তিনিদের প্রতি বাংলাদেশের মানুষের এমন ভালোবাসাকে অবিশ্বাস্য বলে মন্তব্য করেছেন রাষ্ট্রদূত ইউসুফ এস ওয়াই রামাদান। বাংলাদেশ বেতারকে তিনি বলেন, এমনটি তিনি স্বপ্নেও ভাবেননি। আমি বিশ্বের বিভিন্ন দেশে দায়িত্ব পালন করেছি, কিন্তু ফিলিস্তিনিদের প্রতি বাংলাদেশের মানুষের এমন ভালোবাসা কোথাও দেখিনি। তারা শুধু সমর্থন এবং অর্থ দিয়েই সহায়তা করছে না, তারা নানাভাবে সহায়তা দিতে প্রস্তুত। আমি জানি না কিভাবে আমি বাংলাদেশের জনগণের এই আন্তরিকতার জবাব দেব। ফিলিস্তিনিদের উপর ইসরায়েলের নৃশংসতার বিষয়ে জাতীয় সংসদে এভাবেই আবেগঘন বক্তব্য দিয়েছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজকে যদি সকল মুসলিম উম্মাহ ঐক্যবদ্ধ থাকতে পারত, তো কখনোই ইসরায়েল এই ধরনের হামলা চালাতে পারত না।
এইভাবে নিরীহ শিশুদের উপর হামলা করে বিশ্বের বিভাগ এখানে চুপ করে থাকবে, এটা আমরা কোনো মতে মানতে পারি না, অন্তত বাংলাদেশ পারে না। সম্প্রতি ইসরায়েলি হামলার বিষয়ে তীব্র নিন্দা জানানোর পাশাপাশি ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের কাছে পাঠানো চিঠিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশটির পক্ষে বাংলাদেশের পূর্ণ সমর্থন ও সহযোগিতার কথা জানান। এর আগে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানও ফিলিস্তিনিদের স্বাধিকার আন্দোলন এবং বাইতুল মুকাদ্দাস মুক্ত করার সংগ্রামের প্রতি আমৃত্যু অকুণ্ঠ সমর্থন জানিয়ে গেছেন। রাষ্ট্রদূত রামাদান ফিলিস্তিনিদের প্রতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং তাঁরই কন্যা শেখ হাসিনার অবদানের কথা এভাবেই ব্যক্ত করেন। শেখ মুজিবুর রহমান, his role in creating Bangladesh, his role বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ছিলেন মানবতার প্রতীক। ফিলিস্তিনের জনগণের প্রতি তার ছিল পূর্ণ সমর্থন। বঙ্গবন্ধুকে সম্মান জানিয়ে ফিলিস্তিনের একটি প্রধান সড়কের নামকরণ করা হয়েছে। বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনাও তার পিতার পথ অনুসরণ করে ফিলিস্তিনের জনগণের পাশে রয়েছেন। রাষ্ট্রদূত ইউসুফ রমাদান বলেন, বাংলাদেশের জনগণের মতো বিশ্বের মানুষের এমন ভালোবাসা এবং সমর্থন ফিলিস্তিনি জনগণকে সংগ্রাম চালিয়ে যাওয়ার অনুপ্রেরণা যোগাচ্ছে। এরই মধ্য দিয়ে একদিন ফিলিস্তিনিরা বিজয় অর্জন করবে বলে আশা প্রকাশ করেন তিনি। মহসিন কবির, বাংলাদেশ বেতার। বাংলাদেশ বেতার এখন স্মার্টফোনে আপনার হাতের মুঠোয়। অ্যাপসের মাধ্যমে বাংলাদেশ বেতারের সংবাদ এবং অনুষ্ঠান শুনুন বিশ্বের যে কোনো প্রান্ত থেকে। আপনাদের পছন্দের অনুষ্ঠান শুনতে গুগল প্লে স্টোর বা অ্যাপল স্টোর থেকে আজই ডাউনলোড করুন বাংলাদেশ বেতার অ্যাপসটি। এবার আন্তর্জাতিক সংবাদ। জলবায়ু পরিবর্তনকে সীমিত করতে আরও গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়েছে বিশ্বের প্রধান প্রধান দেশ। শিল্পোন্নত দেশসমূহের G7 গ্রুপের পরিবেশ মন্ত্রীরা বৈশ্বিক তাপমাত্রা বৃদ্ধিকে 1.5 সেন্টিগ্রেড সীমিত রাখার পাশাপাশি জলবায়ু পরিবর্তনের লক্ষ্য পূরণে একমত হয়েছে। পূর্বের সর্বোচ্চ 2 সেন্টিগ্রেড তাপমাত্রার লক্ষ্যের চেয়ে এটি অনেক বেশি উচ্চাভিলাষী। মন্ত্রীরা 2021 সাল নাগাদ দরিদ্র দেশগুলোর কয়লা চালিত বিদ্যুৎ কেন্দ্রসমূহের সরাসরি তহবিলের যোগান বন্ধ করতেও সম্মত হন। অরণ্যভূমির পরিসর বাড়াতে 30% ভূমির সুরক্ষা এবং কার্বন নিঃসরণ হ্রাসে সহায়তা দিতে একটি গুরুত্বপূর্ণ প্রতিশ্রুতিও এ সময় গ্রহণ করা হয়। ইসরায়েল ও ফিলিস্তিনের হামাস গোষ্ঠীর মধ্যে একটি যুদ্ধবিরতি কার্যকর হয়েছে। তবে গতকাল জুমার নামাজের পর আল আকসা মসজিদ প্রাঙ্গণে ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলি পুলিশের হামলা এবং কাঁদানে গ্যাস নিক্ষেপের ঘটনা অধিকৃত পূর্ব জেরুজালেমে নতুন করে উত্তেজনা দেখা দিয়েছে। গতকাল যুদ্ধবিরতি কার্যকর হয়। এরই মধ্য দিয়ে 11 দিনের বোমা বর্ষণের অবসান ঘটল। এই যুদ্ধে ইসরায়েল এবং হামাস দুপক্ষেই নিজেদেরকে জয়ী দাবি করছে। 11 দিনের এই লড়াইয়ে ইসরায়েলি গোলাবর্ষণে 66টি শিশু সহ কমপক্ষে 248 জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। যুদ্ধবিরতিতে স্বাগত জানিয়ে জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস বলেন, ফিলিস্তিনিদের সমর্থন করে এবং তাদের প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালী করে এমন একটি পুনর্গঠন প্রকল্প আন্তর্জাতিক সম্প্রদায় গ্রহণ করবে। এদিকে বিশ্বজুড়ে করোনা ভাইরাসে মৃতের সংখ্যা 34,57,000 ছাড়িয়েছে। এদিকে সর্বশেষ তথ্য অনুযায়ী ভারতে 24 ঘণ্টায় করোনা ভাইরাসে 4,100-র বেশি মানুষ মারা গেছেন। এ নিয়ে দেশটিতে করোনা মহামারীতে মৃতের সংখ্যা 2,95,000 ছাড়িয়েছে। খেলার খবর, ক্রিকেট। আগামীকাল মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে স্বাগতিক বাংলাদেশ এবং শ্রীলঙ্কার মধ্যে 3 ম্যাচ একদিনের আন্তর্জাতিক সিরিজের প্রথমটি অনুষ্ঠিত হবে। দুপুর 1টায় দিবারাত্রির এই ম্যাচটি শুরু হবে। বাংলাদেশ বেতার খেলার চলতি ধারা বিবরণী প্রচার করবে। আবহাওয়া অফিস জানিয়েছে, উত্তর আন্দামান সাগর এবং পূর্ব মধ্য বঙ্গোপসাগরের একটি নিম্নচাপের সৃষ্টি হয়েছে। এটি আরও ঘনীভূত হয়ে সামুদ্রিক ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে। পরে এটি উত্তর পশ্চিম দিকে অগ্রসর হয়ে আগামী বুধবার নাগাদ উড়িষ্যা, পশ্চিমবঙ্গ, বাংলাদেশের খুলনা উপকূলের কাছাকাছি পৌঁছাতে পারে। সব শেষে আবহাওয়া। আজ বেলা 1টা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, রাজশাহী, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, সিলেট, ঢাকা, ফরিদপুর, যশোর, কুষ্টিয়া, খুলনা ও কুমিল্লা অঞ্চলে পশ্চিম উত্তর পশ্চিম দিক থেকে অস্থায়ীভাবে ঘণ্টায় টানা সর্বোচ্চ 60 কিলোমিটার বেগে দমকা থেকে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকার নদীবন্দরসমূহকে 1 নম্বর সতর্কতার সংকেত দেখাতে বলা হয়েছে। আজ ঢাকায় সূর্যোদয় হয়েছে ভোর 5:13 এবং সূর্য অস্ত যাবে 6:37। শেষ করার আগে শিরোনামগুলো আরেকবার। সুশাসনের স্বার্থে অপরাধী যেই হোক তাকে আইনের আওতায় আনা হচ্ছে, হুঁশিয়ারি আওয়ামী লীগ সাধারণ সম্পাদকের। দেশে করোনা ভাইরাসে আরও 26 জনের মৃত্যুতে এ পর্যন্ত মোট প্রাণহানির সংখ্যা দাঁড়াল 12,310-এ।
করোনা ভাইরাস বিস্তার ঘটায় কক্সবাজারে রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পগুলোতে লকডাউন ঘোষণা করেছে সরকার। দরিদ্র ও দুস্থদের জীবিকার সুযোগ বৃদ্ধিতে সাহায্য করার জন্য বাংলাদেশে $60 কোটি অনুমোদন করল বিশ্বব্যাংক। বাংলাদেশ বেতারে সকাল 7টার সংবাদ আরও শুনতে পাবেন আমাদের ওয়েবসাইট www.betar.gov.bt তে। এছাড়াও বার্তা বিভাগের ফেসবুক পেজ এবং facebook.com/বাংলাদেশ বেতার নিউজ এবং ইউটিউব চ্যানেলে শুনতে পাবেন প্রচারিত সংবাদ। খবর শেষ হল।